আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজিদ, হোমিও প্রেসক্রিপশন পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম। আপনাদের সামনে আবারও হাজির হলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 9 অক্টোবর 2020 আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার স্যার অত্যন্ত চমৎকারভাবে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন। সেটি হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অ্যান্ড পটেন্সি অ্যান্ড চেঞ্জ অফ সাইকেল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ওষুধ মেডিসিন সিলেকশন করা যতটা কঠিন কাজ, তার থেকে বেশি কঠিন কাজ হচ্ছে পটেন্সি সিলেকশন করা এবং সাইকেল চেঞ্জ করে পরবর্তী সেকেন্ড প্রেসক্রিপশন করা অনেকখানি কঠিন কাজ। যাই হোক আর কি, আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে, আপনারা জানেন যে স্যারের প্রত্যেকটি লেকচার এখন ইংলিশেই করা। আমরা যেহেতু ইংলিশে অনেক দুর্বল বললে ভুল হবে, আমরা ইংলিশ চর্চা কম করি। আর যদি আমরা আমাদের রিয়াল হোমিওপ্যাথিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে চাই, সুতরাং আমাদেরকে ইংরেজি শিখতে হবে, এর বিকল্প নেই। তা আজকে আমি আসলে মেইনলি যেটি আলোচনা করব সেটি হলো আমরা পটেন্সি সিলেকশন কিভাবে করব, যেটি স্যার এখানে এই লেখনির মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি শুধুমাত্র লাইন বাই লাইন আপনাদেরকে পড়ে শোনাবো এবং বোঝানোর চেষ্টা করব। আর সেটি শুরু করার আগেই আমরা একটু স্যারের যে লেটেস্ট কেস টেকিং যেভাবে করতে হবে তার একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করা দরকার। আমরা এগুলো অবশ্য জানি, তারপরে একটু পড়লে আমাদের জন্য সুবিধা হবে। এবিসি প্রসিডিউর অফ কেস টেকিং। স্যারের আমরা জানি এই গো ব্যাক থিওরির যেভাবে আমরা মেডিসিন সিলেকশন করি এবং আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই, সেটিকে আমরা বলতে পারি এবিসি প্রসিডিউর অফ কেস টেকিং। এর 3টি ধাপ রয়েছে। এ ধাপের মধ্যে প্রাইমারি ইনফরমেশন, আমরা জানি যে প্রাইমারি ইনফরমেশন অর্থাৎ যে প্রথমে যে তথ্যগুলো নেব সেগুলো হচ্ছে প্রাইমারি ইনফরমেশন। এর মধ্যে রয়েছে প্রেজেন্ট কমপ্লায়েন্স, অর্থাৎ রোগী যে সমস্যাগুলো নিয়ে আসে। এরপর হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেইন্টস, অর্থাৎ প্রেজেন্ট যে কমপ্লেইন্টস গুলো রয়েছে, তার যে রোগগুলো রয়েছে এর ইতিহাস নিতে হবে, সে কতদিন ধরে ভুগছে ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা নেব পাস্ট হিস্টোরি, অতীত ইতিহাস, অর্থাৎ সে ছোটবেলা থেকে শুরু করে এই বর্তমান যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো হওয়ার আগে সে আগে আর কোন কোন রোগে ভুগেছে সেগুলোর আমরা হিস্টোরি নেব। এরপর বি নম্বরে যেটা থাকবে ফ্যামিলি হিস্টোরি। ফ্যামিলি হিস্টোরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে একটি মানুষ তার পরিবার থেকে কোন রোগগুলো বংশ পরম্পরায় অর্থাৎ জেনারেশন টু জেনারেশন সে রোগগুলো পেয়েছে, সেখান থেকে আমরা মেডিসিন সিলেকশন করতে পারবো। এই জন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। যেমন ধরুন যে তার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদার যদি টিবি থাকে এবং সেই টিবিটা তার সন্তানের রয়েছে এবং পরবর্তীতে তার যে সন্তান রয়েছে অর্থাৎ যে থার্ড জেনারেশন, তারও সেম রোগটি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন সিলেকশন করতে আরো সহজ হবে। এরপর সি নাম্বার যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ফিলোসফি অফ আর্লি লাইফ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ফিলোসফি অফ আর্লি লাইফ থেকে আমাদেরকে হেল্প করবে। সোজা কথা, এটি হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির প্রাণ আমরা বলবো, এটাকে লাইফ আমরা বলতে পারি, কারণ এর উপর বেস করে আমাদের 6 সাইকেল হবে এবং আমরা সাইকেল কোনটা আগে হবে পরে হবে সেটা নির্ধারণ করবো, আমরা সেটা জানি। সুপ্রিয় বন্ধুরা, ইন্টারোগেশন দ্যাট মিন্স আমরা যে রোগীকে যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলো অবশ্যই একটি সুন্দর একটা পরিবেশে হওয়া উচিত, একটা আনন্দঘন পরিবেশে হতে হবে। দ্যাট মিন্স কনভারসেশন শুড বি ইন এ পিসফুল এনভায়রনমেন্ট। সুন্দর একটা পরিবেশে আমরা পেশেন্টকে প্রশ্ন করব এবং পেশেন্ট উত্তর দেবে, আমরা সেগুলো লিপিবদ্ধ করব। The minimum question to be asked to explore philosophy of early life, অর্থাৎ যে মিনিমাম যে প্রশ্নগুলো রয়েছে স্যার আমাদের ইতিমধ্যে দিয়েছেন, আমরা জানি সেই প্রশ্নগুলো আমরা তো পড়বই এবং আমাদের মাথার মধ্যে আমাদের মেমোরিতে আমাদেরকে এগুলো নিতে হবে। এই কোশ্চেনগুলো করে আমরা তার 6 সাইকেল তৈরি করব। এর মধ্যে রয়েছে
এ নাম্বার 8 পয়েন্টস যেটি স্যার ইতিমধ্যে আমাদের আলোচনা করেছেন আমাদের কাছে ডিসকাস আর্লিয়ার, মানে আগে এটা আলোচনা হয়ে গেছে যে 8 পয়েন্টস থেকে আমরা ফার্স্ট প্রেসক্রিপশনটা করব। Answers of 21 questions should be asked with patience. তাহলে স্যার যে আমাদের ইংলিশে 21টি প্রশ্ন দিয়েছে সেগুলো খুব ধৈর্যের সাথে আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে। এটি আসলে বেসিক্যালি আমাদেরকে সাহায্য করবে 6 সাইকেল তৈরি করার জন্য। আর প্রথম যে স্যার 8টি কোশ্চেন দিয়েছে, এই 8টি কোশ্চেন 8 পয়েন্টস যেটি দিয়েছে এটা আমাদের ফার্স্ট সাইকেল, বিশেষ করে যদি আমরা হাইড্রোফোবিনাম আমরা প্রেসক্রিপশন করতে চাই আমাদেরকে হেল্প করবে। এছাড়াও হেল্প করবে অন্যান্য বিষয়গুলো স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কার্বোভেজ কখন আমরা প্রেসক্রিপশন করব, সিফিলিনাম কখন করব এবং সরিনাম কখন করব সেটি স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপর কনস্ট্রাকশন অফ 6 সাইকেলস, এবং এই কনস্ট্রাকশন অফ 6 সাইকেলস অর্থাৎ এই যে 6টা যে সাইকেল রয়েছে এই 6টা সাইকেল কিভাবে আমরা তৈরি করব সেটি একটা গাইডলাইন স্যার আমাদেরকে দিয়েছেন। ফার্স্ট সাইকেল মেডিসিন ফ্রম 8 পয়েন্টস, প্রথম যে আমরা সাইকেলটা করব 8টি যে স্যার পয়েন্ট দিয়েছেন সেখান থেকে। এরপর আসলো সেকেন্ড সাইকেল মেডিসিন ফ্রম প্যাথোফিলোসফিক্যাল কনসিডারেশন, that is philosophy of our life and philosophy at present। তার মানে সেকেন্ড সাইকেলটা যেটি আমরা করব সেটি হলো এটি হচ্ছে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব। আমরা ফাইন্ড আউট করার বা খুঁজে বের করার চেষ্টা করব যে সেই রোগীদের মধ্যে কোনো প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করার সুযোগ আছে কিনা। যদি তার প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয় সেটি আমরা সেকেন্ড সাইকেলে গুরুত্ব দেব। তবে এখানে একটি যে জিনিসটি বোঝার দরকার রয়েছে, ওই 8টি যে স্যার পয়েন্ট দিয়েছেন এই 8টি পয়েন্ট অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে বা বিবেচনা করতে হবে। যদি 8টি পয়েন্টের একটি পয়েন্টও যদি আমরা পেশেন্টের মধ্যে পাই সেক্ষেত্রে ফার্স্ট প্রেসক্রিপশন হবে হাইড্রোফোবিনাম। তারপর সেকেন্ড সাইকেলে আমরা তো বললামই যে এটা আমরা ফিলোসফি থেকে আমরা আর্লি লাইফে ফিলোসফি থেকে আমরা বর্তমান যে লাইফটা রয়েছে 12 বছরের পরের লাইফ, এই দুই লাইফটার মধ্যে আমরা কি করব, ম্যাচ করব, মিল করার চেষ্টা করব। যদি আর্লি লাইফের সাথে বর্তমান লাইফের যদি আমরা কোনো তার প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করার সুযোগ থাকে এবং আমরা যদি মিল পাই অবশ্যই আমরা প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করব সেখান থেকে। এরপর আসলো থার্ড সাইকেল মেডিসিন ফ্রম কম্পারেটিভলি লেস প্রিডমিনেন্ট ফিলোসফি অফ লাইফ। এর মানে হলো যে এই যে আমরা প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করলাম এর থেকে যে তুলনামূলক যে কম ফিলোসফি থাকবে, ধরুন একটি পেশেন্টের মধ্যে সিফিলিটিক মায়োজম প্রিডমিনেন্ট, এর থেকে একটু কম প্রিডমিনেন্ট হচ্ছে সাইকোটিক মায়োজম, তাহলে থার্ড সাইকেলে যেটি আমরা করব মানে কম গুরুত্ব থাকবে, অর্থাৎ সেকেন্ড সাইকেলের থেকে যেটি কম গুরুত্ব পাবে সেটি হবে থার্ড সাইকেল। আমরা এটাকে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনও বলতে পারি। এরপর আসলো ফোর্থ সাইকেল মেডিসিন ফ্রম পাস্ট হিস্টোরি, বেটার টু সি পাস্ট ট্রিটমেন্ট। এই ফোর্থ সাইকেলে সাধারণত আমরা যেভাবে করব সেটি হলো পেশেন্টের বা রোগীর পাস্ট হিস্ট্রি থেকে, অতীত ইতিহাস থেকে আমরা, অর্থাৎ সে ছোটবেলা থেকে যে রোগে ভুগেছে, অর্থাৎ বর্তমান যে রোগগুলো রয়েছে প্রেজেন্ট কমপ্লেইন্টস গুলো রয়েছে এগুলো ছাড়া সে আগে কোন রোগগুলোতে সে আক্রান্ত হয়েছিল সেটির উপর বেস করে আমরা এই ফোর্থ সাইকেলটা তৈরি করব। ফোর্থ সাইকেলের মধ্যে যেটি পড়তে পারে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আসলো ফিফথ সাইকেল মেডিসিন ফ্রম ফ্যামিলি হিস্টোরি, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি বলতে পারিবারিক ইতিহাস থেকে আমরা যে কমপ্লেইন্টস গুলো পাবো, যে রোগগুলো পাবো, এটার উপর বেস করে আমরা ফিফথ সাইকেলটা আমরা তৈরি করব। এটি সাধারণত সেই পেশেন্টের বাবা মা, দাদা দাদি, নানা নানি, যদি আমরা আরো দূরে যেতে পারি সেখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে যে তারা কি কোন রোগে ভুগেছে সেখান থেকে আমরা মেডিসিন সিলেকশন করব, সেটির স্থান দেবো আমরা ফিফথ সাইকেলে।
যেহেতু স্যারের 6টি সাইকেল রয়েছে আমরা জানি, সেক্ষেত্রে দেখা গেল যে একটি সাইকেলের মধ্যে যেমন দেখা গেল অনেকগুলো মেডিসিন পড়ে যাবে। যেমন প্রায় আমরা দেখি যে প্রত্যেকটা সাইকেলের ক্ষেত্রেই আহ, সরি সরিক সরিক মায়াজমরুর গুরুত্ব দেওয়া হয়, এবং যেমন ধরুন কোনো পেশেন্টকে যদি হাইড্রোপভিনাম প্রেসক্রিপশন করা হয়, এর পরে অবশ্যই সরিনাম আসবে। প্রত্যেকটির ক্ষেত্রে যদি আমরা কার্বোভেজ দিই, এরপর কার্বোইনিস সরিনাম, এভাবে করে করে কিন্তু মোটামুটি চলে আসবে। এরপর যদি আমরা, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেল যে সরিনাম আমাদের পড়েই যায়। এরপর আসলো দেখ, রিপিটেশন অফ সাইকেলস মে বি নিডেড। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে সাইকেল অনেক সময় রিপিট হবে, মানে পুনরাবৃত্তি যেটা বলা হয়। পুনরাবৃত্তি বলতে বলা হচ্ছে যেমন ধরুন যে একটি পেশেন্টকে যখন আমরা কোনো প্রেসক্রিপশন করব, ফার্স্ট সাইকেল যেমন দেওয়া হলো যে হাইড্রোফোবিনাম, এরপরে সরিনাম, আবার আমরা হাইড্রোফোবিনামে আমরা যেতে পারি, অর্থাৎ ফিরে যাও, গো ব্যাক মানে ফিরে যাও, আবার ফিরে আমরা যেতে পারি। অর্থাৎ সাইকেলটা আপনার চেঞ্জ হতে পারে, সাইকেল এইভাবে চেঞ্জ হতে পারে, অথবা ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, আবার আবার ফার্স্ট সাইকেল, অর্থাৎ পেশেন্টের অবস্থাই বলে দিবে যে আমাদেরকে কি করতে হবে। এখানে স্যার একটি এক্সাম্পল দিয়েছে, সেটি হলো এ কেস of 18 years is having story of white discharge before menarche। আচ্ছা, একটা মেয়ের 18 বছর বয়স এবং তার মেনার্কি অর্থাৎ ফার্স্ট যে পিরিয়ড হয়, অর্থাৎ পিউবার্টির সময়, অর্থাৎ তার প্রথম যে পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই তার হোয়াইট ডিসচার্জ, যাকে আমরা সাদা স্রাব বলি, এটি শুরু হয়েছিল। আমরা জানি সাধারণত পিউবার্টি শুরু হয় 9 বছর থেকে 16 বছর পর্যন্ত, কারণ পিউবার্টির অনেক স্টেজ থাকে, এগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করব, আজকে আমরা সময় নষ্ট করব না। তারপর আর্লি মেনার্কি, মানে অনেক আগেই, অর্থাৎ সময় হওয়ার আগে, যে সময়তে তার পিরিয়ড শুরু হওয়ার কথা ছিল তার অনেক আগেই পিরিয়ড শুরু হয়ে গেছে। যেমন ধরুন একটি মেয়ের পিরিয়ড শুরু হওয়ার কথা ছিল 12 বছর বয়সে, সেটি হয়ে গেছে 8-9 বছর বয়সে। এটা অস্বাভাবিকতা বা অ্যাবনর্মালিটিস আমরা বলতে পারি। এরপর ইররেগুলার মেনস্ট্রুয়েশন, অনিয়মিত ঋতুস্রাব, যেটা আমরা বলতে পারি আনবিয়ারেবল পেইন, অসহ্য যন্ত্রণা ডিউরিং মেনস্ট্রুয়েশন ইত্যাদি। অর্থাৎ ঋতুস্রাবের সময় অসহনীয় যন্ত্রণা, এক্সেসিভ ফ্লো ইটসেট্রা, অর্থাৎ প্রচুর পরিমাণে ঋতুস্রাব নিঃসৃত হওয়া বা বের হওয়া, ইটসেট্রা ইনহেরিটেড ফ্রম মাদার, অর্থাৎ এই সমস্যাগুলো তার মায়েরও থাকতে পারে, সেই মায়ের কাছ থেকে তার সন্তান অর্থাৎ তার মেয়ে পেতে পারে। হার beloved father is living separately away from his patient and her mother। এখানে দেখুন যে তার যে বাবা রয়েছে, beloved father, তার যে বাবা রয়েছে, মানে প্রিয় মানুষদেরকে beloved বলা হয় আমরা জানি, is living separately মানে সে বসবাস করছে পৃথকভাবে, অর্থাৎ তাদের ফ্যামিলি থেকে সোজা কথা অনেক দূরে। দ্যাট ইজ হোয়াই, ওই কারণেই, she wants ideal family, সে চায় একটা আদর্শ পরিবার, তার একটা চাওয়া পাওয়া ভালো লাগা, যে তার একটা আদর্শ পরিবার বলতে সে বাবা মা সবাইকে নিয়ে একটি পরিবারে থাকবে, সেটি তার চাওয়া। তারপর she wants to become a teacher and is very serious with her studies। এখানে তার একটি ইচ্ছের বহিঃপ্রকাশ, তার একটি ইচ্ছের বহিঃপ্রকাশ রয়েছে এখানে। she wants to become a teacher, সে একজন শিক্ষক হতে চায়, and is very serious with her studies, এবং সেজন্য সে তার পড়াশোনায় খুবই সিরিয়াস, মানে পড়াশোনার কনসেন্ট্রেশন মনোযোগটা অনেক বেশি। বাট she had no desire for reading, কিন্তু তার পড়াশোনার কোনো ইচ্ছে ছিল না, and writing before class 10, অর্থাৎ 10ম শ্রেণীতে পড়ার আগ পর্যন্ত তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না, ইচ্ছা ছিল, ডিজায়ার ইচ্ছা ছিল না, এবং লেখাপড়ার প্রতি তার কোনো ইচ্ছে ছিল না।
she is horribly attached with her mother till today, এবং সে ভয়ানকভাবে তার মায়ের প্রতি আসক্ত, ভয়ানকভাবে, অর্থাৎ যেটা আমরা বলি সুপার গ্লুর মতো লেগে থাকে এখন পর্যন্ত, যেহেতু she is horribly attached with her mother till today, সেই ছোটবেলা থেকে আজ অব্দি পর্যন্ত সে মায়ের সাথে ঠিক সুপার গ্লুর মতো লেগে থাকে, মানে সোজা কথা মা ভক্ত। she had no friend, তার কোনো বন্ধু ছিল না। she believes nobody, সে কাউকে বিশ্বাস করে না। she is introvert, সে অন্তর্মুখী মানুষ। তার মানে এই কথা দ্বারা যাদের বন্ধু থাকে না, যারা কাউকে বিশ্বাস করে না, এরা স্বভাবতই ইন্ট্রোভার্ট হয়, অন্তর্মুখী হয়। she had to take lots of medicines, তাকে প্রচুর ওষুধ খেতে হয়েছিল। she is having family history of PTD, predominant tuberculosis, তার পারিবারিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে যেটা বুঝতে পারি যে সেই পরিবারের মানুষগুলোর মধ্য থেকে যে পিটিডি অর্থাৎ প্রিডমিনেন্ট টিউবারকুলার প্রকট ছিল, তার মানে প্রিডমিনেন্ট টিউবারকুলার সম্পর্কিত যে রোগগুলো, এই রোগগুলো তাদের পরিবারে, সেই মেয়েটির পরিবারে পাওয়া গেছে। যেমন ধরুন তার দাদার অথবা দাদির অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার ফ্যামিলি হিস্টোরিতে প্রিডমিনেন্ট টিউবারকুলার রয়েছে। and PTS, post-trauma syndrome, addiction of different things. That means হচ্ছে তার post-trauma syndrome ছিল, যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রিতে অনেক রোগ রয়েছে এবং সেই রোগের কারণে অনেক ওষুধপাতি খেতে হয়েছে, এই ওষুধপাতি খাওয়ার কারণে, এবং যেহেতু সে এবং পরিবারের ইতিহাস রয়েছে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত থাকার, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তার মধ্যে PTSD প্রিডমিনেন্ট রয়েছে। Two diseases are detected from case taking. Two diseases are detected from case taking are as follows. অর্থাৎ এই যে 6 যে টু ডিজিজ রয়েছে, এই কেস টেকিং এর মাধ্যমে যেগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে নিম্নরূপ। এই পেশেন্টের মধ্যে PRS প্রিডমিনেন্ট রয়েছে, আর যখন PRS প্রিডমিনেন্ট থাকবে আমরা এই সাইকেলটা PRS তার মধ্যে রয়েছে, তার মধ্যে সিফিলিটিক রয়েছে, তার মধ্যে রয়েছে সাইকোটিক মাইলজম রয়েছে, এরপর PTS, এরপর হচ্ছে PTD। আপনি যদি এই সাইকেলটা একটু দেখেন আপনারা দেখবেন PTD তার মানে ফ্যামিলি হিস্টোরিতে এই টিউবারকুলার অনেক রোগ রয়েছে, সেটি দেখেন সবার শেষে। এবং যেহেতু প্রিডমিনেন্ট টিউবারকুলার জনিত রোগ থাকার কারণে পরিবারে দাদা দাদি, নানা নানি, বাবা মাকে অনেক ওষুধ খেতে হয়েছে, আলটিমেটলি সেটি সবার শেষে চলে গেছে, এই কারণে যে এখান থেকে তার চলে আসছে হচ্ছে PTS, তার মানে তার মধ্যে ট্রুমা ছিল, যেহেতু ওষুধপাতি খাওয়ার ইতিহাস আছে বিভিন্ন জেনারেশন থেকে, সেক্ষেত্রে PTS। এরপর তার মধ্যে রয়েছে সাইকোটিক মায়াজম, যেহেতু সে ইন্ট্রোভার্ট ইন নেচার, অন্তর্মুখী। এরপর আসলো সিফিলিটিক মায়াজম, কারণ তার মধ্যে হিংসেটা বেশি কাজ করত, এই কারণেই সিফিলিটিক মায়াজম, অর্থাৎ সেলফ সেন্টার্ড বা সেলফিশ টাইপের মানুষ। এরপর আসলো PRS, যেহেতু তার মায়ের সাথে সেভিয়ার অ্যাটাচমেন্ট ছিল এবং তাকে কোনো না কোনো সে যেহেতু তার আমরা যে 8টি যে পয়েন্টের মধ্যে আমরা পেয়েছিলাম, তার হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব ছিল, এবং তার যে ফার্স্ট যখন মেনার্কি হয় অর্থাৎ পিরিয়ড শুরু হয়, এই পিরিয়ডটা ইররেগুলার ছিল, অনিয়মিত ছিল, আপনার অত্যধিক ব্লাড যেত, দ্যাট মিনস অত্যধিক ঋতুস্রাব হতো, এবং যেটি সে তার ইনহেরিটেড অর্থাৎ তার ফ্যামিলি থেকে পেয়েছে, এবং বয়স হওয়ার আগেই তার পিরিয়ড শুরু হয়ে যায়, ঋতুস্রাব শুরু হয়। এগুলোর উপর বেস করে আমরা ফার্স্ট সাইকেল দিব PRS, পোস্ট রেবিস সিনড্রোম, তার মধ্যে প্রিডমিনেন্ট। এরপর
তাহলে তার ফার্স্ট সাইকেল হবে হাইড্রোফর্মিনাম এবং সরিনাম, সেকেন্ড সাইকেল হবে সিপিলিনাম এবং সরিনাম, তার থার্ড সাইকেল হবে থুজা এবং সরিনাম, ফোর্থ সাইকেল হচ্ছে কার্বোভেনিস সরিনাম, ফিফথ সাইকেল হচ্ছে ড্রোসেরা সিপিলিনাম এবং সরিনাম। এই যে রিপিটেশন অফ সাইকেল মে বি নিডেড, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমরা সাইকেল কি করতে পারি, রিপিট করতে পারি, রিপিট করার দরকার আছে। যেমন ধরুন যদি কোনো পেশেন্টকে হাইড্রোফর্মিনাম দেওয়া হলো, এরপরে সরিনাম, আবার আমরা হাইড্রোফর্মিনামে যেতে পারবো, ঠিক এরকমই। সুপ্রিয় বন্ধুরা, যেহেতু ভিডিওটি আসলে অনেক বড় হচ্ছে, আমি চাচ্ছি যে আজকে এই পর্যন্তই শেষ করব এবং নেক্সট দিনে আমরা যে কাজটা করব, পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পটেনসি সিলেকশন আমরা কিভাবে আপ ডাউন করবো, ওঠানামা করব, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। তার আগে একটি কথা বলা দরকার, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, তবে আমার মনে হয় কিছুটা হলেও যদি আপনাদের সহযোগিতা হয়, আপনারা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।